সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অসাধারণ গল্প মধ্যবিত্ত। মধ্যবিত্ত জীবনের এক সুন্দর ছবি এঁকেছেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। সকালবেলা দুধটা ও বাড়ির ঝি এনে দেয়। অত ভোরে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না শুভেন্দুর। আগে রেবা নিজেই যেত, ছেলে মেয়েদের হাত ধরে বেড়াতে বেড়াতে গিয়ে বোতল দুটো হাতে নিয়ে ফিরত। কিন্তু ছেলে মেয়ে নিয়ে রেবা রোজ রোজ দুধের লাইনে দাঁড়াবে, এটাও শুভেন্দুর পছন্দ নয়। অথচ আপত্তি তোলারও উপায় নেই। তাহলেই তো রেবা ঝঙ্কার দিয়ে উঠবে, অত যদি তোমার তবে দুটা ঝি চাকর রেখে দাও না। চা মুখের কাছে ধরে না দিলে তো বিছানা ছেড়ে উঠতেও পারেন না বাবু। ও বাড়ির সাবিত্রী নিজেই একদিন বলেছিলেন, আমার ঝি তো রোজই দুধ আনতে যায়, তোমারটাও সে এনে দেবে রেবা। ছেলে মেয়ে সংসার নিয়ে কি রোজ রোজ সকালে বেরোনো যায়? শুভেন্দু বেঁচে গেছে, রেবাও খুশি। কিন্তু মাসের পর মাস এরকম উপকার তো নেওয়া যায় না। প্রতিদান হিসাবে শুভেন্দুও কিছু কিছু উপকার করে দেয়। ব্ল্যাকে চাল কিনতে বেরোলে শুভেন্দু ও বাড়িতে জিজ্ঞেস করে যায়, আপনার চাল লাগবে নাকি বৌদি? আমি তো যাচ্ছি। সাবিত্রী খুশি হয়ে বলে ওঠে, খুব ভালো হলো, আমার জন্য 8-10 কিলো আতপ চাল যদি আনবেন তো খুব ভালো হয়। আমার খুড়ি শাশুড়ি দিন 15 থাকবেন, আতপ চাল না পেলে মহা বিপদ হবে তখন। একেই তো যা সূচিবাই। শহরতলির বাজার থেকে নিজেদের জন্য 4 কিলো চাল কিনল শুভেন্দু। বাসেই ফিরত, কিন্তু সাবিত্রী 10 কিলো চালের জন্য তাকে রিক্সা নিতে হলো। কিন্তু রিক্সা ভাড়াটা আর সাবিত্রীর কাছ থেকে চেয়ে নিল না। মাঝে মাঝে ও বাড়ির বাজারও করে দেয় শুভেন্দু। অজিতের প্রায় নাইট ডিউটি থাকে, তখন তার আর বাজার করার সময় থাকে না। একসঙ্গে 2-3 দিনের বাজার করে রাখে। তাতে টাটকা মাছ পাওয়া যায় না, ডিম দিয়ে চালাতে হয়। ডিম আবার সাবিত্রীর পছন্দ নয়। ঝিকে বাজারেও পাঠাতে পারে না বিশ্বাস করে। বাজারের থলি হাতে শুভেন্দুকে যেতে দেখে একদিন সাবিত্রী জানলা দিয়ে ডেকে বলেছিল, ঠাকুরপো বাজারে যাচ্ছেন? আমাদের জন্য কিছু টাটকা মাছ পেলে আনবেন তো। টাটকা পোনা পেলে 8 কিলো নিয়ে নেবেন। তারপর থেকে শুভেন্দু নিজেই প্রায় জিজ্ঞেস করে যায়। একটা 1.5 কিলোর আস্ত কাতলা কিনে ফেলল শুভেন্দু। আস্ত মাছ তখনও কানকো নাড়াচ্ছে। কিন্তু মাসের 22 তারিখে এতটা মাছ শুধু নিজের কেনার বিলাসিতা করার উপায় নেই তার। সাবিত্রীর জন্য আর অন্য মাছ কিনল না। এটাই দুজনে ভাগ করে নেবে ঠিক করল। বাজার থেকে ফেরার পথে সাবিত্রীদের বাড়ি আগে পড়ে। শুভেন্দু অন্যমনস্কভাবে গলি দিয়ে ঘুরে আগে নিজের বাড়িতেই এলো। রেবাকে বলল, মাছটাকে সমান দুভাগ করে দাও, সাবিত্রী বৌদিদের অর্ধেকটা দিয়ে আসি। মাই দেখে রেবা খুশি, কিন্তু ভাগ করার এক ঝামেলা। বটিটায় ভালো ধার নেই, তাছাড়া লেজা মুড়ো শুদ্ধ কি আর সমান সমান ভাগ করা যায়? রেবা খুঁতখুঁত করে। শুভেন্দু উদারভাবে হেসে বলে, সবগুলো টুকরো করে তারপর গুনে গুনে দুভাগ করে দাও। অত চুলচেরা হিসেব তোমায় কে করতে বলেছে? হাতে ছাই মেখে রেবা মাছ করতে বসে। মোড়াটা টেনে নিয়ে তার ওপর বসে শুভেন্দু, দেখতে থাকে। ছটপটে তাজা মাছটাকে ধরে রেবা একেবারে মুন্ডুটা কেটে দেবে। টাটকা লাল রক্ত গড়িয়ে বটিতে। দেখতে শুভেন্দুর বেশ ভালোই লাগে। মাছের তেলটা কি করব? তুমি তো তেল ভাজা খেতে ভালোবাসো, তেলটাও দুভাগ করব? রেবা জিজ্ঞাসা করে। শুভেন্দু 2-1 মুহূর্ত চিন্তা করে অঙ্কের হিসেব মেলাবার ভঙ্গিতে বলে ওঠে, কাটা মাছ কিনলে তাতে তো আর তেলটা ওজনে ধরে না, ওটা তুমি আমাদের দিকেই রেখে দাও। পেটির মাছগুলো কি করব? তুমি তো গাদার মাছ পছন্দ করো না। শুভেন্দু এবার
কঠোর বিচারকের মতন জানিয়ে দেন, না না, মা সব সমান দুভাগ করবে, পেটি গাদা মিলিয়ে দুজনেরই সমান পয়সা দিচ্ছি তো। কিন্তু মুড়োটা দুভাগ করার সময় ভুতা বটিতে দুটো টুকরো বেশ উল্লেখযোগ্যভাবে ছোট বড় হয়ে গেল, এবং বড় টুকরোটাই যখন রেবা নিজেদের ভাগে রেখে দেয় তখন শুভেন্দু আপত্তি করে না, বরং শুভেন্দু গোপনে বেশ খুশি হয়ে ওঠে। রেবার সঙ্গে চোখাচোখি হতে দুজনেই গোপন চুক্তির হাসি হাসে। দাও, বৌদিদের থলিতে ওদের ভাগটা ভরে দাও। একই পাড়ার, একই রাস্তার কিছুটা ব্যবধানে এদিকে ওদিকে দুজনের বাড়ি, দুজনেই ভাড়াটে। একদিন রাস্তায় মুখোমুখি হতে অজিত বলেছিল, চেনা চেনা মনে হচ্ছে, ঠিক কোথায় যেন দেখেছি আপনাকে। শুভেন্দুর স্মৃতিশক্তি বেশ প্রখর। সে বলল, তোমার নাম তো অজিত, সেই সুরেন্দ্রনাথ কলেজে 1952-53। অজিত সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু তোমার রোল নাম্বারটা মনে আছে, 41। শুভেন্দু হাসতে হাসতে বলেছিল, রোল নাম্বার মনে আছে আর নাম মনে নেই? অবশ্য 14-15 বছর আগের কথা। তারপর দুই পরিবারে ভাব হতে দেরি হয়নি। দুজনেই পরস্পরের বউকে বৌদি ডাকে। বৌদির কাছেও ওরা ঠাকুরপো। একই রকমের চাকরি, প্রায় একই রকমের সংসার। দুটো বাচ্চা হবার পর শুভেন্দু ঝি ছাড়ি দিতে বাধ্য হয়েছে, আর সাবিত্রীর এখনও ছেলেপুলে হয়নি বলে ইনস্টলমেন্টে স্টিলের আলমারি কিনছে। মাছের থলিটা নামিয়ে রেখে শুভেন্দু বলে, নিন বৌদি, আজ খুব টাটকা মাছ। থলির মুখটা ফাঁক করে দেখে সাবিত্রী বলল, কি মাছ? কাতলা? সাবিত্রীর স্বরে খুব একটা উৎসাহ ফুটল না। কই ছাড়া আর কিছু সাবিত্রীর ঠিক পছন্দ হয় না। সাবিত্রী আবার বলল, ইস, এই যে অনেকখানি মাছ দেখছি, কতটা আছে? 750। বলতে গিয়ে শুভেন্দুর হঠাৎ বুকটা কেঁপে উঠল, কিন্তু জোর করে দুর্বলতা দমন করে সে আবার বলল, 750, মানে 1.5 কিলোর মাছটা দুভাগ করে। সাবিত্রী বলল, যাক, ভালোই হয়েছে, আজ আর তাহলে মোচার ঘন্টটা রাঁধব না, দুজন তো খাইয়ে, এতখানি মাছ যখন। শুভেন্দু পকেটে হাত ঢুকিয়েছে। দাম তার হিসেব করাই আছে। 4.5 টাকা কিলো, তাহলে সাবিত্রীর পরে 3 টাকা 37। 5 টাকা নোট থেকে ফেরত পাবে 1 টাকা 63। কিন্তু হঠাৎ কি ঝোঁক চাপল, শুভেন্দু পুলকিতভাবে বলে ফেলল, আজ খুব সস্তা পেলাম, জ্যান্ত কাতলা 3 টাকা কেজি। 3 টাকা! সাবিত্রীর মুখখানা খুশিতে উদ্ভাসিত হয়ে উঠল। থলের মাছটা মেঝেতে এবার ঢেলে ফেলে সাবিত্রী বলল, এরকম টাটকা মাছ 3 টাকা! এজন্যই আমি মানদাকে বাজারে পাঠাতে চাই না। পরশু দিনই তো পোনা বলে এনেছে, আমি দেখেই বুঝেছি পোনা নয়। কাতলা তাও নাকি 5 টাকা কিলো। 2-4 পয়সা চুরি করবি কর, এরকম ডাহা চুরি? শুভেন্দু উপভোগের হাসি হাসতে হাসতে বললে, একটু আধটু চুরি না করলে ওদেরই বা চলবে কি করে বলুন? সাবিত্রীর আকস্মিক খুশি মুখখানা শুভেন্দু চোখ ভরে দেখে নিজেকে বেশ একটা কীর্তিমান মনে হয় তার। বাজারে একটা চেনা মাছওয়ালা তাকে কীরকম খাতির করে এবং কোনোদিন পচা মাছ দিতে সাহস করে না, এই ধরনের একটা গল্প শুরু করে, এবং গল্পের ফাঁকে বাঁ পকেট থেকে নিজের পয়সা তুলে সাবিত্রীর ফেরত পয়সায় ভরে দিতে তার কোনো গ্লানি হয় না, শুধু একটু খচখচ করে। ঝোঁকের মাথায় একেবারে 3 টাকা না বলে 3.5 টাকা বললেও বোধহয় হতো। তাহলে সাবিত্রীর খুশি কি এর চেয়ে কম হতো? অজিত কি ঘুমোচ্ছে নাকি? কথাটা জিজ্ঞেস করে শুভেন্দু এদিক ওদিক তাকায়। তোলা উনুনে কেটলিতে জল ফুটছে। না, বাড়িতে ফেরেনি।
নাইট ডিউটির পর কোথায় যেন ঘুরতে দেরিতে বাড়ি ফিরবে বলে গেছে। তাহলে এখন কেটলিতে জল ফুটছে এত বেলায়? সকাল থেকে চা খাইনি, বানাচ্ছি, আপনি খাবেন? শুভেন্দু আরাম করে বসে। চিনির খুব টানাটানি। রেবা তাই সকালে 1 কাপের বেশি চা দেয় না আজকাল। একদিন খুব পিড়াপিড়ি করতে বাতাসা দিয়ে চা বানিয়ে দিয়েছিল। সাবিত্রী বৌদি অনেক শৌখিন, উনি চিনি ছাড়া চা খান না। 3 টাকা 3.5 টাকার অস্বস্তিটা শুভেন্দুর অনেকখানি কেটে যায়। বাড়িতে ছেলে মেয়ে দুটো সব সময় চেঁচামেচিতে বাড়ি মাথায় করে। এ বাড়িটা কি সুন্দর নিরিবিলি। সাবিত্রীর আঁটো শরীরের ব্যস্ত চলাফেরার দিকে শুভেন্দু তাকিয়ে থাকে। সন্ধ্যের সময় খেয়ে দিয়ে নাইট ডিউটির জন্য বেরিয়েছিল অজিত। গিয়ে শুনল মালিকদের এক ভাই মারা গেছে বলে সেদিন অফিস বন্ধ থাকবে। কম রাত্রিরে ঘুমোনো তার অভ্যেস নেই, সুতরাং নাইট শোতে সিনেমা দেখবে ঠিক করে সে তাড়াতাড়ি বাড়ি ফিরল। ফিরে দেখল সাবিত্রী গেছে রেবাদের বাড়িতে গল্প করতে। অজিতও সেখানে চলে এলো। কি একটা হাসির কথায় ওরা 3 জন তখন দুলে দুলে হাসছে। এমনকি ছেলে মেয়ে দুটোও হাততালি দিচ্ছে না বুঝে। অজিতকে দেখে ওরা অবাক। অজিত নাইট ডিউটি দেয় আর সকালে পড়ে পড়ে ঘুমোয়। অজিতের সঙ্গে প্রায় দেখাই হয় না শুভেন্দুর। সব শুনে শুভেন্দু বলল, ভালোই হয়েছে, এসো আজ এখানেই আড্ডা দেওয়া যাক। রেবা, খিচুড়ি চড়িয়ে দাও না, এখানেই সবাই খেয়ে নি। অজিত খেয়েছে তো কি হয়েছে, আবার খাবে। অজিত বলল, তার চেয়ে চলো আর সবাই মিলে একটা সিনেমা দেখে আসি। অনেক দিন ওসব দেখিনি। বৈজয়ন্তীমালার কি যেন একটা বই এসেছে। শুভেন্দু বলল, ধুত, সিনেমা দেখে কি হবে, এই তো বেশ গল্প জমেছিল। তাছাড়া ওসব হিন্দি বইটই আমার তেমন ভালো লাগে না। তাহলে চলো বাংলায় যাই, অ্যান্টনি ফিরিঙ্গি না কি বই, যার কথা যেন তুমি বলেছিলে সাবু। সাবিত্রী বলল, হ্যাঁ ঠাকুরপো, চলুন সবাই একসঙ্গে দেখে আসি। শুভেন্দু তবুও ইতস্তত করে বলে, রবিবার চলুন না, এখন নাইট শোতে যাওয়ার অনেক ঝঞ্ঝাট। সাবিত্রী বলে, আহা, একদিন তো মোটে, সবাই মিলে বেশ আনন্দ করা যাবে। রেবা, তোমারও তো বইটা দেখার ইচ্ছে হয়েছিল, কর্তাকে বলো না একটু আলিশি ভাঙতে। রেবা বলল, হ্যাঁ, বইটা দেখার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু। রেবা আর চোখে স্বামীর দিকে তাকিয়ে কোনো বার্তা পাবার আশা করে। অজিতের খুব উৎসাহ, সে সিনেমা দেখবেই আজ, কিন্তু শুভেন্দু আর রেবার একসঙ্গে যাওয়ার সত্যি খুব অসুবিধে। সন্তু মান্তু কার কাছে থাকবে? ওদের সঙ্গেও নিয়ে যাওয়া যায় না, রাত জাগার অভ্যেস নেই, ওরা একেবারে ঘুমিয়ে কাদা হবে। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো রেবা যাবে ওদের সঙ্গে, শুভেন্দু ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে। অজিত আর সাবিত্রী বাড়ি চলে গেল। সাবিত্রীর তো কাপড় বদলাতে হবে। ছেলে মেয়ে দুটোকে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেয়, তারপর রেবা নিজের সাজ পোশাকেই মন দেয়। ইদানিং গায়ে একটু মাংস লাগায়, ব্লাউজগুলো ছোট ছোট হয়ে এসেছে, তলপেট খানিকটা উঁচু উঁচু। শুধু সায়া পরা অবস্থায় কেউ দেখলে ভাববে বুঝি রেবার আবার শিগগিরই ছেলে মেয়ে হবে। কিন্তু রেবা আর ওসবের মধ্যে যেতে চায় না। শুভেন্দু খাটের ওপর বসে অন্যমনস্কভাবে কি যেন একটা বই পড়ছে। রেবা কাছে গিয়ে এসে বলল, শোনো। বই থেকে মুখ না তুলেই বলল, কি বলো? অজিত ঠাকুরপোকে আমার টিকিটের দামটা দিয়ে দেব। অজিত কি তা নিতে চাইবে? আমার লজ্জা করে, অন্য কেউ টিকিট কাটলে আমার অস্বস্তি হয়, তুমি বরং না করে দিলেই পারতে। অজিত অত করে বলছিল, যাও না, কি হয়েছে তাতে? তুমি বরং এক কাজ করো, গাড়ি ভাড়াটা দিয়ে দিও। বাস না করে যদি ট্যাক্সিতে যায়।
শুভেন্দু একটু দ্বিধা করল, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে বলল, ট্যাক্সি ভাড়াটাও দিয়ে দিও, তাহলে টিকিটের চেয়ে অনেক বেশি দেওয়া হবে। আহা, গাড়িতে ব্যাটা ছেলে থাকলে মেয়ে মানুষে বুঝি ভাড়া দিতে পারে? কী রকম খারাপ দেখায় না? তুমি দিতে চাইবে, তাতে যদি আপত্তি করে তো টাকা আর আছে? দেখিনি, দেখছি 17-18 টাকার বেশি নেই, তা ঠিক জানি। একটা 5 টাকার নোট নিয়ে যাও। ভাড়া দিতে চাইবে, খানিকটা জোরাজুরি করবে, তাও যদি না নিতে চায় তোমার ডিউটি ফুরিয়ে গেল। ভদ্রতা যতখানি করবা তা করলেই তো হলো। তবু আমার কীরকম লাগবে। রেবার সত্যিকারের অস্বস্তি ভরা মুখের দিকে তাকিয়ে শুভেন্দুর মায়া হয়। সামান্য হেসে সে বলে, আহা, অত খুঁতখুত করো না। সিনেমা দেখতে যাচ্ছ, ভালো মন নিয়ে যাও না। না হয় সামনের মাসে আমাদের টিকিট কিনে ওদের একটা সিনেমা দেখিয়ে দেবো। এই শাড়িটা পরেছো কেন? ওই সবুজ শাড়িটা পরে নাও, ওটাতে তোমাকে ভালো মানায়। ওরা ফিরে না আসা পর্যন্ত শুভেন্দু জেগে থাকে। ছেলে মেয়ে দুটো বিরক্ত না করে অঘরে ঘুমোয়। শুভেন্দু একখানা লম্বা উপন্যাস প্রায় শেষ করে ফেলে। বাড়ির সামনে ট্যাক্সির আওয়াজ পেয়ে সে সচকিত হয়ে ওঠে। অজিত আর সাবিত্রী ওপরে ওঠে না, সেইখান থেকে হাত বাড়িয়ে বিদায় নেয়। অনেক দিন বাদে রেবা খুশিতে ঝলমল করে। কি চমৎকার বই! উত্তম কুমারকে কি সুন্দর দেখাচ্ছিল। আসবার সময় ট্যাক্সিতে কি সুন্দর ফুরফুরে হাওয়া। অজিত ঠাকুরপো যে গান জানে তাও রেবা জানতো না। আসবার পথে কি চমৎকার সিনেমারি গানগুলো গুনগুন করে গিয়ে শোনালো। শাড়িটা যত্ন করে খুলে পাট করে রাখতে রাখতে রেবার কি যেন মনে পড়ে যায়। তাড়াতাড়ি হাত ব্যাগটা খুলে নীল রঙের 5 টাকার নোটটা বার করে শুভেন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখো, 1 পয়সাও খরচ হয়নি। তুমি দিতে চেয়েছিলে তো? হ্যাঁ, আমাকে ধমকে দিলেন। যাবার সময় ট্যাক্সি, আসার সময় ট্যাক্সি, 2 টাকা 20 টিকিট, আবার বাক্স ভর্তি আইসক্রিম খাওয়ালেন। খুব ভালো লোক, এমন আমোদে, মানে ওরা দুজনেই খুব ভালো। হ্যাঁ, সেই কলেজের সময় থেকেই জানি তো। অজিতটা খুব আমোদে আর দিল দরিয়া। নাইট ডিউটিতে খাটতে খাটতে বেচারার স্বাস্থ্যটা একটু ভেঙে গেছে এখন। আমি কিন্তু রান্না করে ওদের দুজনকে খাওয়াবো বলেছি একদিন, এক রবিবার। বেশ তো, সাবিত্রী বৌদিও তো গত মাসে সন্তু মান্তুকে খাওয়ালেন একদিন। তুমি সেদিন মুরগি এনো, কিন্তু 2টো মুরগি লাগবে। খুব বড় সাইজের হলে একটাতেও হবে অবশ্য, কিন্তু ছোট ছোট কেনাই ভালো। মাংস কচি হবে আর 4টে ঠ্যাংও পাওয়া যাবে। আনবো। এরপর দেখো, অজিত একদিন আমাদের নেমন্তন্ন করে খাওয়াবে, আমি বলে রাখলুম। দেখো তুমি মেলে কিনা। ওর স্বভাবই এইরকম, জানি তো। সাবিত্রীর ঝি ছুটতে ছুটতে বাড়িতে এসে খবর দিল, দিদিমণি অজ্ঞান হয়ে গেছে। রাত্রির 8:15 বাজে মোটে। আধ ঘন্টা আগে অজিত নাইট ডিউটি দিতে চলে গেছে, এখনও বোধহয় অফিসে পৌঁছয়নি। শুভেন্দু আর রেবা তাড়াতাড়ি ছুটে গেল। ঝি বলল, দিদিমণি হঠাৎ বাথরুমে যেতে গিয়ে কি দেখে যেন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। সাবিত্রীর মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে। রেবা আর শুভেন্দু ধরাধরি করে তাকে খাটে এনে শোয়ালো। শুভেন্দুই এ পাড়ার অপেক্ষাকৃত পুরনো বাসিন্দা, আর ডাক্তারের সঙ্গে চেনা আছে। দরকার হলে ধরে ওষুধ আনতে পারে। শুভেন্দু দ্রুত গিয়ে ডাক্তার ডেকে আনলো। বিশেষ কিছুই হয়নি সাবিত্রীর। শুভেন্দু ভেবেছিল অজিতের অফিসে ফোন করবে কিনা। টেলিফোন নম্বর সে জানেও না অবশ্য। তবে অজিতের অফিস সেই ক্লাইভ রোতে, বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার পথ। জ্ঞান ফিরে আসবার পর সাবিত্রী টেলিফোন করতে বারণ করল। সাবিত্রী ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাথরুমের জানলার পাশে
সে দুটো মানুষের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছে, বিভৎস চেহারা। শহরতলির এই অঞ্চলটা সন্ধ্যের পরে বেশ নির্জন হয়ে যায়। রাস্তার আলো নিবু নিবু হয়ে জ্বলে। বেশিরভাগ বাড়ির ঘরকন্যার কাজ মিটে যায় 8টা-9টার মধ্যে। তবু কাঁচা রাত্রিরে ভূত। শুভেন্দুর ইচ্ছে না থাকলেও হেসে উঠল, বলল, বৌদি, আপনার ফিটের ব্যামো ট্যামো আছে নাকি? কোনো দিন না। সাবিত্রীর জ্ঞান ভালো করে ফিরে এলেও হাঁটুর কাছে একটু মোচকে গিয়ে ব্যথা করছে। রেবা বলল, ভূত না হলেও চোর ডাকাত হওয়া বিচিত্র নয়, প্রায় তো শুনি এখানে ওখানে। শুভেন্দু বলল, এই সন্ধ্যের রাত্রিরে চোর ডাকাত, তাদের প্রাণের ভয় নেই? দিনে দুপুরেও তো আসে। সাবিত্রী সত্যি কাতর হয়ে পড়েছে। বিছানা ছেড়ে ওঠে না। রোগিণীর মতো শুয়ে থেকে অনর্থক অজিতের নামে দোষারোপ করতে থাকি। কি ছাই চাকরি, শুধু নাইট ডিউটি আর নাইট ডিউটি। আগে তবু মাসে 1-2 সপ্তাহ ডে ডিউটিতে থাকতো, আজকাল তাও হয় না। এদেশে যেন আর কেউ চাকরি করে না। শুভেন্দুর সন্দেহ হয় কোনো একটা তুচ্ছ কারণে আজ অজিতের সঙ্গে সাবিত্রী বৌদির বোধ হয় খুব ঝগড়া হয়েছে। নইলে বেশ শক্ত ধরনের স্ত্রীলোক, তার তো অকস্মাৎ ভূতের ভয় পাওয়া উচিত নয়। তবুও সাবিত্রীর ভয় পাওয়া অসহায় মুখটার দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগে। এমনকি ছেলে মানুষের মতো ইচ্ছে হয় মুখে কালি ঝুলি মেখে সেই ভূত সেজে আবার সাবিত্রীকে ভয় দেখায়। সাবিত্রী ফিসফিস করে রেবাকে বলে, মানুদা কোথায়? ঝি কাছাকাছি নেই। সাবিত্রী কনুইয়ে ভর দিয়ে উঠে বসে বলে, ও হারামজাদিকে আমি কালই তাড়াবো, আজ রাত্রিরেই বিদায় করব, ওকেই আমার বেশি ভয়। কেন কেন? শুভেন্দু আর এবার দুজনেই কৌতূহলী হয়ে ওঠে। সাবিত্রী বলে, ওকে কি কোনো বিশ্বাস আছে? আজ সন্ধেবেলাতেই দেখলুম দোতলা থেকে রাস্তার কার সঙ্গে যেন ইশারা করে কি কথা বলছে। রাত্রির বেলা ও যদি শার্ট করে কোনো গুন্ডা বদমাসকে বাড়িতে ঢোকায়, অনায়াসেই আমার গলা টিপে মেরে ফেলতে পারে। তারপর গয়নাগাটি যা আছে। রেবা সমর্থন জানিয়ে বলে, এই জন্যই তো আমি ঝি চাকর রাখা পছন্দ করি না। নিজের হাতে সব কাজ করব, তাও ভালো, তবু সবসময় চোরের ভয়। শুভেন্দু মনে মনে হাসে। কদিন আগেই একটা ঝি রাখার জন্য রেবা খুব বায়নাক্কা তুলেছিল। তার যে এত চোরের ভয় তা তো সে জানত না। রেবা সাবিত্রীকে সহানুভূতির স্বরে বলল, সত্যি এইরকম রাতের পর রাত একা থাকা তোমার সাহস বটে। আমি হলে পারতুম না, ভয়েই মরে যেতুম। তাও 2-1টা ছেলে মেয়ে থাকলেও বা কথা ছিল, এ একটা মাত্র প্রাণী। সাবিত্রী উত্তর দেয় না, বড় নিঃশ্বাস ফেলে। যত রাত বাড়তে থাকে তত সাবিত্রীর ভয় বাড়তে থাকে। ডাক্তার এসে ঘুমের ট্যাবলেট দিয়ে গেছে, সেটা খেয়ে ঘুমোতেও তার ভয়। রাতের পর রাত যে দরজা জানলা এঁটে একা ঘুমিয়েছে, আজ রাজ্যের ভয় তাকে পেয়ে বসে। সাবিত্রী রেবার হাত ধরে অনুরোধ করে সেই রাতটা অন্তত রেবাকে এসে তার কাছে থাকতে। ছেলে মেয়ে নিয়েই আসুক, তার তো বেশ বড় ঘর, সবাই কুলিয়ে যাবে। তার চেয়ে বৌদি আপনি আসুন না, আমাদের বাড়িতে থাকবেন, আমাদেরও তো 2টো ঘর। আপনি রেবার সঙ্গে থাকবেন। শুভেন্দু প্রস্তাব দেয়। সাবিত্রীর চোখ মুখে কষ্ট ফুটিয়ে বলে, শরীরটা বড় দুর্বল লাগছে, হাঁটতে গেলে যদি ঘুরে পড়ে যাই আবার। কথা বলতে বলতে সাবিত্রী মেঝের আলমারি ট্রাঙ্কগুলোর ওপর চোখ বুলে নেয়। শুভেন্দু বুঝতে পারে গয়নাগাটির জিনিসপত্র খালি বাড়িতে ফেলে সাবিত্রী যেতে চায় না। নিচতলার ভাড়াটেদের সঙ্গে অজিত কী কারণে যেন একদিন তুমুল ঝগড়া করেছিল। তারা তো ওপরতলায় ডাকলেও ফিরে চাইবে না। খুব অপ্রত্যাশিতভাবে রেবা রাজি হয়ে যায়। বরং তার মুখ চোখে এমন একটা উৎসাহের ভাব ফুটে ওঠে যে শুভেন্দু অবাক হয়ে যায়। যেন রেবা হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তাব পেয়েছে। ঘুরে ঘুরে সে সাবিত্রীর ঘরখান পরিদর্শন করে। অজিতের আলাদা খাট
বেশ পরিষ্কার করে বিছানা পাতা, সুন্দর শান্তিনিকেতনী বেড কভার। সেই খাটে বসে পড়ে রেবা বলে, এই তো এই খাটেই আমি ছেলে মেয়ে নিয়ে কুলিয়ে যাব। এবার থেকে তো রোজ রাত্রিই আমি এসে থাকতে পারি। এই বলে সে শুভেন্দুর দিকে বশের দৃষ্টিতে চায়। ছেলে মেয়েকে খাইয়ে ও বাড়ির বিছানা টিছানা পেতে রেখে তারপর আসবে, এই জন্য তাড়াতাড়ি করে রেবা চলে যায়। ততক্ষণ সাবিত্রীকে পাহারা দেবার জন্য শুভেন্দু এখানে ঘুরে ঘুরে জানলা দরজাগুলো পরীক্ষা করে দেখতে থাকে। বেশ মজবুতই আছে। জানলা দরজা সব বন্ধ করে পাখা চালিয়ে শুলে ভয়ের কিছু নেই। শুভেন্দু ভূতের কথা তুলে সাবিত্রীকে রাগাতে চায়। কীরকম দেখলেন? ভুসো হাঁড়ির মতো মুখ, চোখ দুটোর ওখানে গর্ত, আগুন জ্বলছিল। সাবিত্রী রাগ করে না, হাসেও না, দুঃখিতভাবে নিঃশ্বাস ফেলে বলে, আপনি ওসব বুঝবেন না, আমার সত্যিই ভয় করে। এই বলে সে একটা হাত বাড়িয়ে দেয়। শুভেন্দু এগিয়ে এসে চেয়ার টেনে বিছানার কাছে বসে ডাক্তারের রুগী দেখার মতো নবলীলাক্রমে সাবিত্রীর হাতটা ধরে। একটু একটু ঘাম ভেজা গরম হাত। শুভেন্দু সাবিত্রী চোখের দিকে তাকায়, নিষ্পলক চোখ। এ দৃষ্টি যে শুভেন্দুর একেবারে অচেনা তা তো নয়। এই দৃষ্টিতে তাকিয়ে থেকেই শুভেন্দু হাতটা আরও এগিয়ে এনে সাবিত্রীর কপালে রাখে। সুস্থ মানুষের তপ্ত কপাল। সাবিত্রী তখনও কোনো কথা বলে না। আপন মনেই শুভেন্দু তার একটা আঙুল সাবিত্রীর ঠোঁটে ছোঁয়ায়। নরম ঠোঁট ফাঁক করে দেয় সাবিত্রী। তার দৃষ্টি আরও ঘন হয়ে আসে। সাবিত্রীর ভয় পাওয়ার কারণটা বুঝতে পেরে শুভেন্দু হঠাৎ যেন ভয় পেয়ে যায়। ভূত দেখার প্রত্যাশার চোখে তাড়াতাড়ি জানলা দরজা থেকে তাকায়। সঙ্গে সঙ্গে উঠে পড়ে সেখান থেকে। রেবার কথা ভেবে শুভেন্দুর হঠাৎ দীর্ঘশ্বাস পড়ে। তার বরাবর ডে ডিউটি। প্রত্যেক দিন দুপুরবেলা রেবা বাড়িতে একা থাকে। ছেলে মেয়ে দুটোও স্কুলে চলে যায়। একটা ঝি চাকর রাখতে পারেননি। রেবার অনেক কষ্ট। শুভেন্দু রেবাকে আরও বেশি কষ্ট দিতে চায় না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায় শুভেন্দু। যেন দারুণ একটা রসিকতা করছে এই ভঙ্গিতে হাসতে হাসতে বলে, শুয়ে থাকুন বৌদি, রেবা এক্ষুনি এসে পড়বে।